সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইতিপূর্বে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের শিরোশট দিয়েছি, সেখানে কিন্তু জৈব যৌগ দেওয়া হয়নি। আমি বলেছিলাম তোমাদের জৈব যৌগের আমি শিরোশট দেব। যদি রসায়ন কথা চিন্তা করো তাহলে ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফার্স্ট পেপারের অধ্যায় হলো রাসায়নিক বন্ধন এবং বুঝার। এটা এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন এসে থাকে। আর যদি সেকেন্ড পেপার তুলনা করো তাহলে এই সেকেন্ড পেপারের জৈব যৌগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায়। তুমি সেটা ইন্টারনাল পরীক্ষা, এসএসসি ফাইনাল এক্সাম অথবা এডমিশন টেস্ট, এই জৈব যৌগ থেকে মিনিমাম 10 থেকে 12টি এমসিকিউ তুমি 25টা এমসিকিউর মধ্যে পেয়ে যাবে এবং এখান থেকে 3টি সৃজনশীল তুমি অবশ্যই পাবে। অনেকে মনে করে এই জৈব যৌগ সো টাফ, বাট জৈব যৌগ যদি তুমি মাথায় আয়ত্ত করে বুঝে পড়তে পারো তাহলে জৈব যৌগের মতো সহজ এবং মজার বিষয় আর কোনোটি নেই। ফর এক্সাম্পল, তুমি যদি জারণ বিজারণ অধ্যায়টা বুঝে থাকো, সেগুলোর এত ডিফিকাল্ট অঙ্কগুলো বুঝে থাকো, তড়িৎ রসায়ন বুঝে থাকো, পরিবেশ রসায়নের মতো এত বড় হিউজ কন্টেইন যদি বুঝে থাকো, তোমাকে কে বলে জৈব যৌগ কঠিন? যে এই ছাত্র জৈব যৌগ বুঝে না? এগুলোর থেকে অনেক সহজ হলো এই জৈব যৌগ। কিন্তু ছোটবেলা থেকে বিক্রিয়ার প্রতি আমাদের অনীহা, পারিপার্শ্বিক টিচারদের একটি কথা যে জৈব যৌগ হিউজ কন্টেন্ট, বিক্রিয়া পারবে না, অর্থাৎ আমাদের এই ছোটবেলা থেকে একটা সাইকোলজি গ্রো করে উঠেছে যে জৈব যৌগ বুঝি অনেক কঠিন, এটা পারবো না। কিন্তু যারা জৈব যৌগ একবার বোঝা শুরু করে তাদের খালি মজা আর মজা, এবং তারা একেবারে এডমিশনের চান্স পাওয়া পর্যন্ত এরা অবশ্যই জয়লাভ করে। তাই জৈব যৌগের আমি তোমাদের জন্য 4টি সৃজনশীল রেডি করেছি। 100% তুমি এখান থেকে 2টি অবশ্যই পাবে। এখন কথা হলো, তোমার একটু আইডিয়া থাকা লাগবে জৈব যৌগের মধ্যে তোমাদের কোর্স ম্যাটেরিয়ালস কি আছে। তোমাদের প্রথমে আছে জৈব রসায়নের সূচনা, সেখানে আছে তোমাদের কি জ্যামিতিক সমানতা, আলোক সমানতা, এই দুইটাকে একত্রে বলে স্টেরিও সমানতা। তোমাদের আছে ইলেকট্রন আকর্ষী বিকারক, কেন্দ্রাকর্ষী বিকারক, এক্সেপ্ট। এর মধ্যে একটা পার্ট আছে সংকরীকরণ, হাইব্রিডাইজেশন, যেটা ফার্স্ট পেপারেও তোমাদের আছে রাসায়নিক বন্ধনে, এই পার্টটাও এখানে আছে। এরপরে কি আছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক সেটা মার্কভ নিকভ নীতি, বিপরীত মার্ক নিকভ নীতি, ওজোনোলাইসিস এবং অসম্পৃক্ততার পরীক্ষা। এরপরে কি রয়েছে অ্যালকোহল প্রিপারেশন, এবং এখান থেকে কি আছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য। এরপরে কোর্স ম্যাটেরিয়াল কি অ্যালডিহাইড এন্ড কিটোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যালডিহাইড এন্ড কিটোন। সেখানে কি আছে অ্যালডিহাইড কিটোনের প্রস্তুত প্রণালীর পার্থক্য, টলেন বিকারক, ফেহলিং দ্রবণ। এরপরে আছে তোমার কেনেজারো বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া, হেলুফোম বিক্রিয়া, এক্সেপ্ট। এই পর্যন্ত হলো এলিভেটিক যৌগ। এখান থেকে তোমার কম্বিনেশন করে তোমার সৃজনশীল আসে, অর্থাৎ টপিক কিন্তু খুব কম। দেখো, আমি প্রথম যেটা সৃজনশীল তোমাদের জন্য আমি সেট আপ করেছি, এটা হলো তোমার দেখো এখানে এক্স একটি যৌগ দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে। এখানে যে প্রথম বিক্রিয়া দেওয়া আছে, এখানে পি এবং কিউ টলেন বিকারের সাথে বিক্রিয়া করে, কিউ টলেন বিকারের সাথে বিক্রিয়া করে না। এরপরে বি ওজনীকরণ দেওয়া হয়েছে, 2টি যৌগ উৎপন্ন হয়েছে এম, অর্থাৎ তোমার এখানে অ্যালকিন আছে, এখানে সমাণু আছে, এ বি 2টা সমাণু, ওজনীকরণ আছে, অ্যালডিহাইড আছে, কিটোন আছে। অর্থাৎ এই সৃজনশীলটা তোমার দেখো, আমি যে ইতিমধ্যে তোমাদের কোর্স ম্যাটেরিয়াল গুলো বললাম যে তোমার এখানে অ্যালকিন, তোমার দেখো এখানে সমাণু, দেখো ওজনীকরণ, ওজোনোলাইসিস, দেখো অ্যালডিহাইড এন্ড কিটোন কম্বিনেশন করে কিন্তু সৃজনশীলটা এসেছে। আমি আশা করছি এই সৃজনশীলটা তোমরা পেয়ে যাবে। এখন দেখো প্রথম কোশ্চেন কি কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় পি অপেক্ষা এম কম সক্রিয়, পি অপেক্ষা এম। তোমরা ইতিমধ্যে একটা কোশ্চেন পড়েছো, তোমাদের স্যারেরা পড়িয়েছেন
যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কে বেশি সক্রিয়? ডেফিনেটলি অ্যালডিহাইড বেশি সক্রিয় কিটোন অপেক্ষা। কেন? এটা যদি ইন ডিটেলস বলতে যাই, তারপর একটু বলি। দেখো দেখো এখানে যদি CH3 CHO, এটা একটা অ্যালডিহাইড, CH3 CO CH3, এটা একটা কিটোন। যেহেতু এখানে অ্যালডিহাইড মূলক আছে, এখানে কিটোন মূলক আছে, আমরা জানি এই গ্রুপটা অ্যালকাইল মূলকটা ইলেকট্রন ত্যাগী, এই গ্রুপটা ইলেকট্রন ত্যাগী, এই গ্রুপটা ইলেকট্রন ত্যাগী, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে এই কার্বনের মূলকের কার্বনের ধনাত্মক চার্জকে হ্রাস করে। এটাকে যদি তোমরা এভাবে লিখো CH3 CO, এটা হলো মাইনাস আর এটা হলো প্লাস। অর্থাৎ একটি অ্যালডিহাইড অথবা কিটোন সক্রিয়তা কম হবে না বেশি হবে, এটা ডিপেন্ড করবে এই কার্বনিল মূলকের এই কার্বনের ধনাত্মক চার্জের উপর। ধনাত্মক চার্জ যত বেশি হবে সেটা তত বেশি সক্রিয় হবে। তাহলে এখানে দেখো একটা CH3 মূলক ইলেকট্রন ত্যাগ করার ফলে তোমার এই কার্বনের এই ধনাত্মক চার্জ কিন্তু ইলেকট্রনটা নষ্ট করে দেয়। এখানে দেখো দুইজন ইলেকট্রন ত্যাগ করে, CH3 দুইটা আছে এখানে, ফলে এই কিটোনে কিন্তু বেশি নষ্ট করে, এজন্য কিটোন কম সক্রিয়, অ্যালডিহাইড বেশি সক্রিয়। তোমাদের খ নম্বরে কিন্তু এই কোশ্চেনটা আসে, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কে বেশি সক্রিয় ব্যাখ্যা করো। এরপরে দেখো A ও B জ্যামিতীয় সমতা প্রদর্শনের সম্ভাব্যতা যাচাই করো। A এবং B, যেহেতু এটা টলেন্ট বিকারের সাথে বিক্রিয়া করে আর এটা করে না, তাহলে এটা হবে কিটোন, আর এটা করে মানে অ্যালডিহাইড হবে। তাহলে এখানে অ্যালডিহাইড কিটোনের মিক্সার তৈরি হয়েছে কিন্তু। এখন দেখো একটু খেয়াল করে মনোযোগ দিয়ে, এখানে যেহেতু 4টি কার্বন আছে, A আর B কিন্তু দুইটা অ্যালকিন হবে, আর যেহেতু এখানে কিটোন উৎপন্ন করেছে সেহেতু এটা হবে শাখায়িত অ্যালকিন আর এটা হবে সরল অ্যালকিন। সরল অ্যালকিন কিভাবে বুঝতে সরল অ্যালকিন হবে? আমরা জানি অ্যালকিনকে যদি ওজনীকরণ করি আমরা, তাহলে অ্যালডিহাইড যুগ অ্যালডিহাইড উৎপন্ন হয় যদি সরল অ্যালকিন হয়, আর যদি শাখায়িত অ্যালকিন হয় তাহলে অ্যালডিহাইড এবং কিটোনের মিক্সার পাওয়া যায়। আমি আবারও বলছি, অ্যালকিনের ওজনীকরণ দুই ভাবে করা যায়। যদি উৎপাদে গিয়ে দুই অনুই অ্যালডিহাইড পাও, অ্যালডিহাইড যুগ অ্যালডিহাইড, তাহলে অ্যালকিনটি হবে সরল। আর যদি তোমরা একটা পাও অ্যালডিহাইড আর একটা পাও কিটোন, তাহলে অ্যালকিনটা হবে শাখায়িত অ্যালকিন। এটা তোমার কিন্তু জানতে হবে। তাহলে দেখো যেহেতু এখানে কিটোন পেয়েছ সেহেতু এটা হবে তোমার শাখায়িত একটা অ্যালকিন আর এটা হবে একটা সরল অ্যালকিন। এখন বলছে A ও B এর জ্যামিতিক সমানতা প্রদর্শনের সম্ভাব্যতা যাচাই করো। তাহলে তোমরা দেখো জ্যামিতিক সমানতার শর্ত কি, কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে খেয়াল করে দেখো। জ্যামিতিক সমানতার শর্ত হলো অ্যালকিন করবে এরকম চেহারা থাকতে হবে, এবং এই কার্বনের যে দুটি হাত আছে ভিন্ন ভিন্ন গ্রুপ থাকতে হবে। এই কার্বনের দুটি হাতেও ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে, একই গ্রুপ থাকলে কিন্তু হবে না। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা যেহেতু শাখায়িত অ্যালকিন হবে সেহেতু আমাদের কার্বন আছে কয়টি? 4টি। 4টির মধ্যে কিন্তু দুটি দিয়ে দিয়েছ, তাহলে A একটা দিলাম আর একটা H, তাহলে কয়টি হলো? 1 2 3, আরেকটি হলো তোমার এখানে CH3H। মনে করে এইভাবে আমি যদি দিতে চাই আর কি, তাহলে কি দাঁড়ালো দেখো তো একটু। এটা তো একটা ডিফারেন্ট, যদি এরকম হয় তাহলে এটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। আর যদি একই জাতীয় গ্রুপ হয়, এখানে H হয় এটাও H হয়, তাহলে কিন্তু জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। কারণ জ্যামিতিক সমতা প্রদর্শনের শর্তই এটা, দ্বিবন্ধনযুক্ত যৌগের দুই পাশেতে কার্বন থাকবে, সেই কার্বনের দুটি হাতের মধ্যে ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। তাহলে এরকম যাদের মধ্যে এরকম ডিফারেন্ট গ্রুপ থাকবে সেই কিন্তু জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। তাহলে X আর M, দেখো এখানে আছে A আর B, এই দুইটা সমান, মানে এটার থেকে দুইটা সমান সৃষ্টি হয়েছে। এই দুইটা সমানের মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে আর কোনটি করবে না, এরকম একটি কোশ্চেন। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, যেহেতু একই জাতীয় দুইটা M পাওয়া যায় এখানে, তাহলে তুমি বুঝতেই পারতেছো এই 4টা কার্বন থাকবে, এই 4টি কার্বনের মধ্যে যেহেতু একই জাতীয় যৌগ উৎপন্ন হয় সেহেতু তোমার দ্বিবন্ধন হবে এইখানে। অর্থাৎ এই পাশে দেখো দুইটি কার্বন, এই পাশে দুইটি কার্বন, মোট হলো 4টি কার্বন। এই দুইটা একটা যৌগ এখানে M, আর এই দুইটা কার্বন মিলে আরেকটি যৌগ তৈরি হয়েছে M।
অর্থাৎ যারা তোমরা ওজনীকরণ বিক্রিয়া বুঝো সেটা কিন্তু ইন ডিটেলস এটা বুঝে যাবে। অর্থাৎ আমি এটা মুছে বিক্রিয়াটা দেখালে তোমরা আরো ক্লিয়ার আইডিয়া হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই। দেখো আমি যদি বি 1 2 3 4 অর্থাৎ এইখানে কিন্তু আমার দ্বিবন্ধনটা হবে। আর আমার এখানে হাইড্রোজেন আছে করে 8টি, এখানে দাও CH3, এখানে দাও CH3, 3 3 6 এ 7 আর এ 1 8। আমরা জানি ওজনীকরণ করলে এই ওজনের একটি অক্সিজেন এই দ্বিবন্ধনকে ভেঙে যাবে, কিন্তু ভেঙে দিবে। ভেঙে দেওয়ার পরে এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, অর্থাৎ এই দুইটা যৌগই তৈরি হবে। তাহলে কি দাঁড়ালো? দেখো CH3CSO CH3CSO অর্থাৎ 2 অণু M, অর্থাৎ এটাও হলো M, এটাও হলো M, এই দুইটা M উৎপন্ন হলো। তাহলে একটু তোমরাই খেয়াল করে দেখো এটা কোথা থেকে পেয়েছি, 1 2 3 4, অর্থাৎ এইখানে কিন্তু আমি দ্বিবন্ধন দিয়েছি। তাহলে দেখো দ্বিবন্ধনের এক পাশে হাইড্রোজেন এই কার্বনের সাথে আর একটা CH3, একটা হাইড্রোজেন আর একটা CH3, দেখো CH3 হাইড্রোজেন CH3 হাইড্রোজেন, তাহলে বি কিন্তু অবশ্যই জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। এখন এম করে কিনা দেখি। আমরা জানি তোমার অ্যালকিন যদি শাখায়িত হয় তাহলে কিটোন উৎপন্ন হয়, যেহেতু এটা টলেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করে না, একমাত্র কিটোন টলেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করে না, তাহলে শাখায়িত অ্যালকিন তৈরি হবে। একটি শাখা তুমি এদিকে দিয়ে দাও, 1 2 3 4, দেখো এখানে 4টি কার্বন আছে, 1 2 3 4টি দিলাম, এখানে তোমার দ্বিবন্ধন হবে। দেখো তো শাখায়িত অ্যালকিন হইতে হবে, শাখায়িত অ্যালকিন, এই শাখায়িত অ্যালকিন বানালাম, এই শাখা অ্যালকিন। এখন আমি জানি ওজনীকরণ করলে এই দ্বিবন্ধনকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে একটি অক্সিজেন প্রবেশ করে, তোমরা জানো এখানে আর এখানে এই দুটি যৌগ উৎপন্ন হয়েছে। দেখো তাহলে CH3 CO CH3 একটি কিটোন, আরেকটি দাঁড়াবে কি বলো তোমরা? এখানে কিন্তু কয়টি কার্বন, 1 2, এখানে CH2, দেখো 1 2 3, এ হলো একটি 4, অর্থাৎ এখানে দ্বিবন্ধন, এখানে CH3, এখানে কিন্তু CH2, অর্থাৎ দেখো 3 3 6 7 8, এই 8। তাহলে ওজনীকরণ করলে আমরা জানি ওজনীকরণ মানে কি, কয়টি অক্সিজেন আছে এখানে তোমার? 3টি অক্সিজেন। 3টি অক্সিজেনের মধ্যে তোমার এখানে একটা অক্সিজেন দিবে আর এখানে একটা অক্সিজেন দিবে, আর একটি অক্সিজেন তো তুমি জানো জিঙ্কের সাথে চলে যাবে, এই যে জিঙ্ক যেটা আছে জিঙ্ক অক্সিজেন কিনে চলে যাবে, অর্থাৎ তোমার এরকম দুটি যৌগ উৎপন্ন হবে। তাহলে একটি CH3 CO CH3 আর এটি হলো CH2O, অর্থাৎ এটা হলো HCHO, HCHO, অর্থাৎ এটা হলো মিথানল, এটা হলো কিটোন, প্রোপানন বা সিটোন। তাহলে তোমাকে বলছে কি এ ও বি এর মধ্যে কোনটি জ্যামিতীয় সমতা প্রদর্শন করবে, এটা কিন্তু করেছে। তাহলে এটা তুমি কোথা থেকে পেয়েছো? এই যৌগটা তুমি কিন্তু পেয়েছো এখান থেকে, CH3 C ডাবল বন্ধন CH2 CH3। তাহলে তুমি দেখো এই দ্বিবন্ধনের এই পাশে যে দুইটা একই জাতীয় গ্রুপ আছে, এই দ্বিবন্ধনের এই কার্বনের সাথেও হাইড্রোজেন দুটি একই গ্রুপ আছে, তাহলে একই গ্রুপ থাকলে তো তোমার জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। তোমাদের কিন্তু ইতিপূর্বে আমি বলে নিয়েছি জ্যামিতিক সমতার শর্ত হলো দ্বিবন্ধনের দুই পাশের যে কার্বন আছে এই কার্বনের ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো, এ ও বি জ্যামিতিক সমতা প্রদর্শনের সম্ভাব্যতা যাচাই করো, মানে কে জ্যামিতিক সমতা প্রদর্শন করবে, জ্যামিতিক সমতা প্রদর্শন করবে এটা করবে না। এখন দেখো তোমরা নেক্সট কোশ্চেন, X ও M উভয়ে যৌথ বিক্রিয়া প্রদর্শন করলেও এদের ধরন ভিন্ন। X ও M, দেখো X এটা তোমরা ইতিপূর্বে দেখেছো, Xটাকে কিন্তু দুইটা সমাণু সৃষ্টি হয়েছে। আমি যদি এই সমাণুটাই তোমাদেরকে ধরি, এটা একটা সমাণু কিন্তু হয়েছে, এটা কিন্তু B, এখান থেকে পেলাম। আরেকটা হলো M তুমি কিন্তু পেয়েছো CH3 CHO, এটাকে যদি তুমি ভেঙে লেখো এভাবে লেখা যায়, এটা হলো তোমার প্লাস আর এটা হলো তোমার মাইনাস, কার্বনের যৌগ ইতিপূর্বে দেখিয়েছি, এটা মাইনাস এটা প্লাস। তাহলে এই প্লাস এবং মাইনাস থাকার কারণে এটা পোলার, কার্বনের মূলক যেটা আছে গ্রুপ এটা হলো পোলার।
অর্থাৎ প্লাস প্রান্ত আছে, মাইনাস প্রান্ত আছে। আর দেখো এইখানে দ্বিবন্ধনে দুই সাইডের যে কার্বন আছে এখানে কিন্তু এরকম পোলারিটি নাই, প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত নাই। তোমরা জানো অ্যালকিন কিন্তু যুত বিক্রিয়া দেয়, এডিশন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া দেয়। আমরা বলি মাঝে মাঝে ফেসবুকে অ্যাড করে দাও, এই গ্রুপে আমাকে অ্যাড করে দাও। অ্যাড মানে কি? সংযোজন, যুত বিক্রিয়া, এডিশন, সংযোজন, যুত বিক্রিয়া। ঠিক এখান থেকে দেখো এটা আমরা জানি অ্যালকিন সংযোজন বা যুত বিক্রিয়া দেয়, কারণ এখানে একটা সিগমা বন্ধন আছে আর একটি পাই বন্ধন আছে। পাই বন্ধন থাকার কারণে এটা কি বন্ধন দিবে? যুত বিক্রিয়া দিবে, সংযোজন বিক্রিয়া দিবে। কি ধরনের সংযোজন বিক্রিয়া দিবে? ইলেকট্রন আকর্ষী যুত বিক্রিয়া দিবে, অর্থাৎ ইলেকট্রন আকর্ষী যুত বিক্রিয়া দিবে। এটা ইলেকট্রন আকর্ষী যুত বিক্রিয়া, যে পাই ইলেকট্রন যেটা আছে সেটা কামিং গ্রুপকে ডাক দিবে ইলেকট্রন আকর্ষী যুত বিক্রিয়া। আর এখানে তুমি দেখো কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া দিবে। কি বিক্রিয়া দিবে? কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া দিবে। যেহেতু এখানে দেখো কেন্দ্র আছে প্লাস আর এটা হলো মাইনাস, অর্থাৎ নবাগত যে কামিং গ্রুপ সেই গ্রুপটা মাইনাস প্রান্তটা এখানে আসবে, প্লাস প্রান্তটা এখানে এসে যুক্ত হবে। একে বলে কেন্দ্রকর্ষী যুত বিক্রিয়া, আর এটাকে বলে ইলেকট্রন আকর্ষী যুত বিক্রিয়া। তোমার কোশ্চেনটা কি? যে বি এবং মানে এক্স এবং এম, এক্স এবং এম মানে এক্স যৌগটা যে বি ধরনের বিক্রিয়া দিবে, এম যৌগটা সেই ধরনের বিক্রিয়াই দিবে। কি বিক্রিয়া? যুত বিক্রিয়া। তবে ধরনটা ভিন্ন, কারণ যুত বিক্রিয়া ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে। এটা হলো কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া, আর এটা হলো তোমার ইলেকট্রন আকর্ষী যুত বিক্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়বে। অর্থাৎ আমি একই সাথে তোমাদেরকে একটু সলিউশনও দিয়ে দিচ্ছি, এগুলো পড়ে নিবে, এগুলি আসবে পরীক্ষায়। এরপরে দেখো এম যৌগটি অ্যালডোল গণীয়ন বিক্রিয়া দেয়, তবে কিউ যৌগটি কেনেজারো বিক্রিয়া দেয়। কিউ যৌগটি কেনেজারো বিক্রিয়া দেয়। কিউ যৌগটি হবে যে এটা স্ট্রাকচার, আর তোমাদের একটু আগে দেখিয়েছি এম যৌগটা হলো এটা স্ট্রাকচার। আমরা জানি আলফা হাইড্রোজেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, তোমাদের অবজেক্টিভও আসবে। আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন কি? এই কার্যকরী মূলকের সাথে যদি কোনো কার্বন থাকে তাকে তুমি বলবো আলফা কার্বন, ওই কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন থাকে তাকে বলবো আলফা হাইড্রোজেন। দেখো এই কার্যকরী মূলকের সাথে কোনো কার্বনই যুক্ত নাই, তাই এই হাইড্রোজেনটাকে তুমি আলফা হাইড্রোজেন বলবে না, অর্থাৎ এর মধ্যে আলফা হাইড্রোজেন নেই। আর এর সাথে যে কার্বন আছে দেখো যে আলফা কার্বন, এই আলফা কার্বনের সাথে দেখো তিনটি আলফা হাইড্রোজেন আছে, তিনটি আলফা হাইড্রোজেন আছে এখানে, তিনটি। তোমাদের অনেকবার আসে মিথানেলে কয়টি আলফা হাইড্রোজেন আছে? একটিও নেই। ইথানেলে কয়টি আলফা হাইড্রোজেন আছে? তিনটি। আমরা জানি যাদের মধ্যে এরকম আলফা হাইড্রোজেন নাই তারা কেনিজারো বিক্রিয়া প্রদর্শন করে, আর যার মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে তারা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে। কার সাথে? এনওএস, কস্টিক সোডা, বা কেওএস, কস্টিক পটাশের সাথে। কিন্তু কন্ডিশন দুইটা, এইটার সাথে তুমি যদি এনওএস দাও, এনএওএস, গাঢ় এনওএস দিতে হবে, তাহলে এটার দুই অণু বিক্রিয়া করবে। মনে রাখতে হবে দুই অণু যুগপৎ পাবে, এখানে জারণ ঘটবে, বিজারণ ঘটবে। জারণে উৎপন্ন হবে তোমার জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ HCOONA। দেখো কার্বন আছে দুইকে দুইটি, একটি কার্বন কিন্তু এখানে ব্যবহার করে ফেলেছো, আরেকটি উৎপন্ন হবে অ্যালকোহল CH3OS। দেখো আরেকটি কার্বনও কিন্তু ব্যবহার করে ফেলছো, একটি কার্বন দুটি, দুইকে দুই। এটাকে বলা হয় কেনিজারো বিক্রিয়া। তাহলে তুমি দেখো HCHO কেনিজারো বিক্রিয়া কে দিয়েছে? কিউ যৌগটা। আর এম যৌগটার মধ্যে তিনটা আলফা হাইড্রোজেন আছে, এই আলফা হাইড্রোজেন থাকার কারণে এটা তোমার এনওএইচ দিবে। এনওএইচ এর সাথে কেওএস হইতে পারতো, কিন্তু এটা হবে লঘু। তবে এখানে সরাসরি এনওএইচ বিক্রিয়া অংশগ্রহণ করবে না, এর দুই অণু বিক্রিয়া অংশগ্রহণ করবে। সেই বিক্রিয়াটাকে একটু দেখিয়ে দেই তোমাদেরকে। দেখো CH3CSO প্লাস CH3CSO, এখানে NaOH লঘু। এটাকে যদি তুমি ভেঙে লেখো CH3CHO এভাবে দাঁড়ালো, আর এটা CH3CHO, এখানে যা আছে তাই ডো।
এটা হলো মাইনাস, তোমরা জানো এই মাইনাস এই হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে আসবে প্লাস, তাহলে কি দাঁড়ালো CH3 COH, কারণ এখানে অক্সিজেন একটা হাইড্রোজেনকে নিয়ে আসছে, পাই বন্ধন ভেঙে গিয়েছে, এখানে কি রয়েছে CH, আর এখানে কি রইলো একটা হাইড্রোজেন চলে গেছে CH2, আর এখানে রইলো CHO। এই যৌগের নাম হলো অ্যালডল, এই যৌগের নাম হলো অ্যালডল, অর্থাৎ অ্যালডিহাইডের অ্যালট আর অ্যালকোহলের অল ইকুয়াল টু অ্যালডল, অর্থাৎ এই যৌগের মধ্যে দুইটা ফাংশনাল গ্রুপ আছে, একটা হলো অ্যালডিহাইড আর একটা হলো অ্যালকোহল, এই জন্য এই বিক্রিয়ার নাম হলো অ্যালডল। আর এই বিক্রিয়ার মাধ্যমে যেহেতু অ্যালডল যৌগ তৈরি হয়, এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তাহলে কে দেয় অ্যালডল ঘনীভবন বিক্রিয়া? এম। আর কে দেয়? কিউ হলো কেনিজেরো বিক্রিয়া, কারণ এর মধ্যে আলফা হাইড্রোজেন নাই, আর এম এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে কয়টি? 3টি। এটা কি বিক্রিয়া দেয়? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো লাস্ট কোশ্চেন এই উদ্দীপকের, এই যৌগটি মার্ক-নিকভ নীতি মেনে চলে, বি চলে না। এই যৌগটি মার্কভ-নিকভ নীতিকে মেনে চলে। ইতিপূর্বে তোমরা এ যৌগকে চিনেছ, এটা হলো এ যৌগ, আর বি যৌগটা হলো এটা CH3 CH3। এটা তোমরা জানো মার্কভ-নিকভ নীতিটা কি, এটা কিন্তু তোমরা সবাই মোটামুটি জানো। মার্কভ-নিকভ নীতিটা হলো তেলের মাথায় তেলের নীতি, তেলের মাথায় তেল, অর্থাৎ যার টাকা আছে তারই লাগে, তারই থাকবে, আর যে ফকির সে ফকিরই হবে। তুমি দেখো সব সময় কিন্তু তোমরা জানো দ্বি বন্ধনের দুই সাইডের কার্বনে বিক্রিয়া ঘটে, দ্বি বন্ধনের দুই সাইডে কার্বনে বিক্রিয়াটি ঘটে। তেলের মাথায় তেল, দেখো এটা প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, অর্থাৎ হাইড্রোজেন এই কার্বনে নাই, এখানে আছে কয়টি? 2টি। এখন একটু খেয়াল করে দেখো, মার্কভ-নিকভ নীতির নিয়ম হলো তোমার প্রতিসম অ্যালকিন হলে চলবে না, অপ্রতিসম অ্যালকিন লাগবে। দেখো এখানে দুই পাশের কার্বনে যে দুইটা হাইড্রোজেন আছে, এখানে 2টি, এখানে কোনো হাইড্রোজেন নাই। আমি আবার বলতেছি, একটু দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করবে। এখানে দেখো যে দ্বিবন্ধন আছে, একটা সিগমা বন্ধন, আরটি হলো পাই বন্ধন। এই কার্বন আর এই কার্বনেই কিন্তু বিক্রিয়াটা ঘটবে। দেখো এই কার্বনে 2টি হাইড্রোজেন আছে, ধনাত্মক প্রান্ত বিশিষ্ট 2টি হাইড্রোজেন আছে, কিন্তু এখানে কোনো হাইড্রোজেন নাই। তাই তেলের মাথায় তেল দিবে, অর্থাৎ এই হাইড্রোজেনটা এসে এখানেই যুক্ত হবে, আর এই ব্রোমিনটা এসে বি আর মাইনাস যেটা এখানে যুক্ত হবে সি এর সাথে। এটিকে বলা হয় মার্কভ-নিকভ নীতি। নীতিটা কি একটু বলি, অপ্রতিসম অসম্পৃক্ত, অপ্রতিসম হইতে হবে, এটা কিন্তু অপ্রতিসম। দেখো এই কার্বনে হাইড্রোজেন না, এখানে হাইড্রোজেন 2টা আছে, এটাকে বলে অপ্রতিসম। আর এটা হলো প্রতিসম, দেখো এই দ্বিবন্ধনের এই পাশে কার্বন হাইড্রোজেন একটি, এই পাশে কার্বন হাইড্রোজেন একটি, দেখো এখানে একটি একটি হাইড্রোজেন, এটা প্রতিসম, অর্থাৎ একে তুমি 2 ভাগে ভাগ করতে পারো সমান। দেখো এখানে এইচ, এখানেও এইচ, এটাকে বলে প্রতিসম অ্যালকিন। প্রতিসম অ্যালকিন হলে মার্কভ-নিকভ নীতি দিবে না, এটা কে বলছে? বিজ্ঞানী মার্ক-নিকভ। শুধু অপ্রতিসম অ্যালকিন হলেই চলবে না, যে বিকারক যে বিক্রিয়া করবে তাকেও কিন্তু তোমার অপ্রতিসম বিকারক লাগবে। তুমি দেখো এইচ আর বিআর এর মধ্যে কোনো মিল নাই, দেখো 2 ভাবে সেম ভাগ করতে পারো না, এইচ একটা ডিফারেন্ট, বিআর একটি ডিফারেন্ট, এটাকে বলে অপ্রতিসম বিকারক। এটাও অপ্রতিসম বিকারক, কিন্তু এটা যে প্রতিসম, কারণ 2টাই হইতে হবে, এটাও অপ্রতিসম, এটাও অপ্রতিসম হইতে হবে, কিন্তু এটা হলো আমার প্রতিসম, এটা অপ্রতিসম, তাহলে এটা কিন্তু মানতেছে না। তাই টোটাল রেজাল্টটা হবে মার্কভ-নিকভ নীতি মানবে না। আমার এটা অপ্রতিসম, এই অ্যালকিনটা অপ্রতিসম, এই জন্য এটা মার্কভ-নিকভ নীতি মানবে। মানলে কি হবে? দেখো CH3 CH3, এটা হলো এই যে এখানে দেখো তেলের মাথায় তেল, এটা হবে CH3, আর এইখানে বিআরটা যুক্ত হবে, এটা হবে মার্কভ-নিকভ নীতি। এখন তুমি বলতে পারো যে স্যার এই বিক্রিয়াটি কি হবে না? অবশ্যই হবে, তবে এটা মার্কভ-নিকভ নীতি মেনে হবে না। তুমি এইচটা এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এজ ইউ উইশ। এই ব্রোমিন যেটা আছে এটাকে এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, তবে উৎপাদ কিন্তু নাম একই হবে, যে যেখানেই দেখ না কেন এটা একই হবে। তাহলে কি দাঁড়ালো? CH3, এটা দাও CH2H দাও, এখানে CH, এখানে দাও BR। এটা কিন্তু মার্কভ নীতি মেনে কিন্তু উৎপাদ তৈরি হয়নি, এটা কিন্তু মার্কভ-নিকভ নীতি মেনে উৎপাদ তৈরি হয়েছে। আমার মনে হয় এই উদ্দীপকটা তুমি বুঝেছ। এই উদ্দীপকটা তোমার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তোমার অ্যালডিহাইড এন্ড কিটোন,
সমানতা, জৈব রাসায়নিক সূচনা যেটা আছে সেটা মেনেই কিন্তু এটা করা হয়েছে। অর্থাৎ টোটাল এলিফেটিক যে যৌগগুলো আছে, যে কন্টেন আছে, সেগুলোকে কম্বিনেশন করে কিন্তু এটা দিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদের সেকেন্ড সৃজনশীল, যেটা এরোমেটিক যৌগকে কভার করা হয়েছে। তোমরা জানো এরোমেটিক যৌগের একটা কি কি কন্টেন আছে, এটা একটু বলে নিই আগে তোমাদের। প্রথমে হলো বেনজিন এবং বেনজিনের জাতক, সে কিটোলুইন। তারপর তোমাদের এখানে আছে বেনজিনের যে এই এরোমেটিক যৌগ হাকেল নীতি, বিভিন্ন এরোমেটিক যৌগের প্রিপারেশন, অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক, ফিডেল ক্যাপসালকেলেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, এক্সেপ্ট এগুলো আছে। এর মধ্যে থেকে যে এরোমেটিক যৌগের যে কন্টেন্ট দিয়ে এটা তৈরি করা হয়েছে, এটি আসার সম্ভাবনা 99%। যদি তুমি একটু বুঝো, অবশ্যই অবশ্যই এটা আসবে। দেখো প্রথমে ক্যালসিয়াম কার্বাইড যুক্ত পানি, তাহলে আমি জানি ক্লাস 9-10 পড়েছ, ক্যালসিয়াম কার্বাইড যুক্ত পানি এটা হয় কি থাইন, এটা নাম ইথাইন বা অ্যালকাইন, অথবা আরেকটি নাম অ্যাসিটিলিন, আর এটা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা আমার দরকার নাই, আমার মূল উৎপাদ হলো ইথাইন, এটা আমার দরকার। এটা হলো এ, অর্থাৎ এখানে যে তোমার এ যৌগ আছে এটা হলো এ। আমরা জানি 3 অণু ইথাইনকে তুমি যদি একটি লোহার নলের ভিতর দিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 400 এনে দিয়েছে, এটা কোনো সমস্যা নেই, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লোহার নলের ভিতরে পাঠাও, তুমি দেখবে ম্যাজিকের মধ্যে দিক দিয়ে একটা এরোমেটিক যৌগ বেনজিন তৈরি হবে। এটাকে বলা হয় এরোমেটিকরণ বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া। দেখো আগে ছিল এলিফেটিক, হয়ে গেল এরোমেটিক। তোমাদের আসে প্রায় কয় অণু, 3 অণুকে দিয়েছে কিন্তু ইথাইন, কয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 450 বা 400। কিসের ভিতর দেয়া, লোহার নলের ভিতর দেয়া, হয়ে গেল কি এরোমেটিক যৌগ C6H6। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা কোশ্চেন পড়লে অনেক কোশ্চেন হয়ে যায়, যেমন তোমাদের প্রায়শই এটা অবজেক্টিভ আসে যে এই বেনজিন একটি এরোমেটিক যৌগের মধ্যে কয়টি পাই ইলেকট্রন আছে, তোমরা জানো 6টি, 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 4n + 2 = 6। খুব মজা এবং ইজি, 4n + 2 = 6, 6টি। দেখো এখানে n এর মান হবে কত, 1। আমরা জানি হাকেল বলেছেন 4n + 2 যে সংখ্যাটা হবে পাই ইলেকট্রন, এখানে যদি n এর মান পূর্ণ সংখ্যা হয় তাহলে সে এরোমেটিক যৌগ হবে, তবে ভগ্নাংশ হলে এরোমেটিক যৌগ হবে না। তাহলে আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি, দেখো বি হলো একটা বেনজিন, এটা বি, এই যে বি। এখন পরবর্তীতে যেটা করেছে, দেখো বি যৌগকে তুমি দেখেই বুঝতে পেরেছো যে নাইট্রেশন করতেছে। এখানে যেহেতু গাঢ় নাইট্রিক অ্যাসিড আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে, সেহেতু এটা হলো বেনজিন প্লাস নাইট্রেশন করতেছো। নাইট্রিক অ্যাসিড গাঢ় কিন্তু কনসেন্ট্রেটেড দিবে, আর এটা গাঢ় সালফিউরিক অ্যাসিড এখানে পড়ে থাকবে, মানে এটা প্রভাবক রূপে কাজ করবে। আমরা জানি বেনজিনকে নাইট্রেশন করলে হয় নাইট্রোবেনজিন, নামই তার নাইট্রেশন, নাইট্রো মূলকটা এসে যুক্ত হবে, অ্যাড হবে নাইট্রোবেনজিন। দেখো একদম সিম্পল, এই যে নাইট্রো মূলকটা এসে এখানে যুক্ত হলো, এর নাম নাইট্রোবেনজিন, এটা হলো সি। এরপরে বলতেছে তোমার বি কে তুমি ফিডেল ক্রেবস অ্যালকাইলেশন বিক্রিয়া করতেছো, বি হলো বেনজিন, এই বেনজিনকে তোমার মিথাইল ক্লোরাইড আর এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিচ্ছ, এর নাম কিন্তু ফিডেল ক্রেবস অ্যালকাইলেশন বিক্রিয়া। অ্যালকাইল কোনটুকু, এই যে এইটুকু হলো অ্যালকাইল মূলক। তুমি দেখো এটাকে নাইট্রেশন করেছো, নাইট্রো মূলক যুক্ত হয়েছে, আমি এখন অ্যালকাইলেশন করব, তাহলে আমার অ্যালকাইল মূলক যুক্ত হবে এখানে এসে, এই যে অ্যালকাইল মূলক যুক্ত হলো, এর নাম হলো টলুইন অথবা এর নাম মিথাইল বেনজিন। এটা আমি কি পেয়েছি, ডি। বলো এটা আমরা কি পেয়েছি, ডি পেয়েছি। তাহলে এখন দেখো কোশ্চেনে আমি যাই, এ অম্লধর্মী অথবা অ্যারোমেটিক যৌগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% তোমার এটা আসবে। এ কে, এটা তোমরা জানো ইতিমধ্যে ইথাইন, এই যে এটা হলো এ, দেখো আমি লিখে রাখছি, এটা হলো অম্লধর্মী, এটা অম্লধর্মী, অর্থাৎ যে হাইড্রোজেন আছে এই দুইটাকে সরাইয়ে দেওয়া সম্ভব হবে। তোমরা জানো অ্যাসিড কখন হয়, প্রতিস্থাপনে হাইড্রোজেন থাকতে হয়, তাহলে কিন্তু আমাদের সেটা কি হয়, অম্লধর্মী হয়। এটা কিন্তু তোমাদের খ নাম্বার আসবে, খ নাম্বার না আসলে 3 নাম্বারে আসবে, অবশ্যই আসবে। অথবা এরকম করে কোশ্চেন আসে যে অ্যালকাইন 1 অম্লধর্মী, একই কোশ্চেন উত্তর, ইথাইন অম্লধর্মী, ইথাইন 1 অম্লধর্মী, অ্যালকাইন 1 অম্লধর্মী, এটা আসবে, এটা আসবে, এটা পড়ে নিবে। এখন একটু পরে এটা বিক্রিয়া দেখাচ্ছি, অ্যালকাইন 1 অম্লধর্মী এটা কিভাবে বিক্রিয়া পড়বা। এরপরে কোশ্চেন দেখো, বলছে এ একটি মানে বি একটি অ্যারোমেটিক যৌগ, ওই যে বি, এ অম্লধর্মী, এ থেকে কিভাবে একটি অ্যারোমেটিক যৌগ তৈরি করতে পারবে, তৈরি করতে পারবে। দেখো তো এ থেকে আমরা অ্যারোমেটিক যৌগ তৈরি করেছি কিন্তু,
অর্থাৎ এটা এত বেশি আসবে না। অর্থাৎ এ থেকে একটি অ্যারোমেটিক যৌগ আমি তৈরি করেছি কিন্তু বেনজিন, এটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। এটা হলো মনোমার, এটা বেনজিন হলো পলিমার। এটা অনেক বড় অবজেক্টিভ আসছে। ইথাইনের পলিমারের নাম কি? বেনজিন। বেনজিনের মধ্যে কয়টি পাই ইলেকট্রন থাকে? 6টি। বেনজিনে n এর মান কত? 4n + 2n, যে n এর মান 1। এখন তোমাকে বলতেছে দেখো, দেখাও যে বি একটি অ্যারোমেটিক যৌগ, একটি অ্যারোমেটিক যৌগ, এন এ একটি এন আয়ন, এটা হলো বি। বি একটি অ্যারোমেটিক যৌগ, বি একটি অ্যারোমেটিক যৌগ। একটু আগেই তো দেখিয়ে ফেলছি বি একটি অ্যারোমেটিক যৌগ। 4n + 2 = 6, n = 1, অতএব বি একটি অ্যারোমেটিক যৌগ। বুঝতে পেরেছো? এখন দেখো বি থেকে সি এবং বি থেকে ডি, অর্থাৎ তোমার বি থেকে সি, বেনজিন থেকে সি নাইট্রোবেনজিন, বেনজিন থেকে নাইট্রোবেনজিন এবং বেনজিন থেকে টলুইন তৈরি করার কৌশল, এই দুইটা আসার সম্ভাবনা 100-100, তবে এটা আসার সম্ভাবনা 100%, এটা হলো 95%। এই দুইটার একটা আসবে। অর্থাৎ বেনজিন থেকে তুমি কিভাবে টলুইন পাবা, বেনজিন থেকে তুমি কিভাবে নাইট্রোবেনজিন পাবা, এটার কৌশল তোমরা জানো। 3টি বিক্রিয়ার মাধ্যমে কৌশল মেনটেন করা হয়, এই কৌশলটা এরা চেয়েছেন। এখন দেখো, এটা আমি একটু পরে পড়াচ্ছি তোমাদেরকে, একটু পরে। আমি এটা যেহেতু মুছে ফেলবো। এ, সি ও ডি এর মধ্যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় কে বেশি সক্রিয়? দেখো এ হইলো কে, বি, সি এবং ডি, বি, সি এবং ডি, বি, সি এবং ডি এর মধ্যে। তাহলে বি কে বলো দেখি? বি হলো তোমার এই বেনজিন, সি হলো তোমার নাইট্রোবেনজিন, আর ডি হলো তোমার টলুইন। এটা আসবেই। বেনজিন, নাইট্রোবেনজিন এবং টলুইনের মধ্যে কে বেশি সক্রিয়? কে বেশি সক্রিয়? তুমি দেখো বেনজিনের মধ্যে কোনো অর্থপ্যারা নির্দেশক মূলক নাই, এটা হলো মেটা নির্দেশক, তুমি জানো। এটা হলো তোমার অর্থপ্যারা নির্দেশক। যারা অর্থপ্যারা নির্দেশক তারা কিন্তু বেনজিন চক্রকে ইলেকট্রন দেয়। বেনজিন চক্রকে ইলেকট্রন দেওয়ার সাথে সাথে বেনজিনের কিন্তু অবশ্যই ক্ষমতা বেড়ে যায়, সক্রিয়তা বেড়ে যায়। তাহলে যেহেতু টলুইনের মধ্যে একটি সক্রিয়কারী মূলক আছে CH3, অর্থপ্যারা নির্দেশক, সেহেতু এর সক্রিয়তাটা কি হবে? বেশি। আর এখানে দেখো এই নাইট্রো মূলকটা বেনজিন চক্র থেকে ইলেকট্রন নিয়ে নেয়, ফলে বেনজিনকে চক্রটাকে দুর্বল করে ফেলে। এটা কি হবে? সক্রিয়তা কম। আর এর মধ্যে নাই অর্থপ্যারা, নাই মেটা নির্দেশক, অর্থাৎ এটা সবচেয়ে বেশি সক্রিয়, তারপর এটা, তারপর এটা। কারণ এটা একটা নিষ্ক্রিয়কারী মূলক এখানে আছে, নাইট্রো মূলক, মেটা নির্দেশক। এই বেনজিন চক্র থেকে ইলেকট্রন নিয়ে নেয়, ফলে এই বেনজিনের সক্রিয়তাকে তোমার ডিটেকশন করে দেয়, রিডিউস করে দেয়, আর এখানে ইনক্রিজ করে। এটা কি করে? বেনজিন চক্রে ইলেকট্রন দিচ্ছে, দিয়ে বেনজিনের সক্রিয়তাকে বৃদ্ধি করতেছে, রাইজ করে দিচ্ছে। এই জন্য এটা বেশি সক্রিয়, এটা মিডিল পজিশন, এটা সবচেয়ে কম সক্রিয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন তোমাদের লাস্ট একটা কোশ্চেন আছে, দেখো বলতেছে সি যৌগের যে পার্শ্ব শিকল, এটা হলো পার্শ্ব শিকল, যে এটা হলো মেটা নির্দেশক, ব্যাখ্যা করো। আর এটা হলো অর্থপ্যারা নির্দেশক, ব্যাখ্যা করো। এটা অনেকবার আসে, তবে এটা ডি নাম্বারে আসে না, এটা হলো তোমার খ নাম্বারে আসে। দেখাও যে মিথাইল মূলক একটি অর্থপ্যারা নির্দেশক, দেখাও যে নাইট্রো মূলক একটি মেটা নির্দেশক, ব্যাখ্যা করো। এরকম কোশ্চেন আসে। তাহলে এখন দেখো আমরা যাই ইথাইন একটি অম্লধর্মী, এটার মধ্যে যাই। দেখো তো মনোযোগ দিয়ে খেয়াল করবে, এটা খুব ভালো করে বুঝবে, খুব ইজি কোশ্চেন। দেখো CH very very important. Number 1 sodium, number 2 CH plus diammonia silver nitrate, 3 number diammonia cuprous chloride. Diammonia silver nitrate is a diammonia, di মানে দুইটা অ্যামোনিয়া, সিলভার নাইট্রেট, ডাইঅ্যামোনিয়া কিউপ্রাস ক্লোরাইড। তোমরা মনে রাখবা এই 1 2 3টা বিক্রিয়া বারংবার তোমাদের এমসিকিউতে আসছে। দেখো এখানে সিগমা আছে, পাই আছে। সিগমা আছে কয়টা? একটা। পাই আছে কয়টা? এই দুইটা কিন্তু পাই বন্ধন, এটা পাই। আর সেই ইথাইনে কয়টা সিগমা বন্ধন আছে? কয়টি পাই বন্ধন আছে? কার্বন কার্বনের মাঝখানে, কার্বন এবং কার্বনের মাঝখানে সিগমা আছে কয়টা বলো? একটা। আর পাই আছে কয়টা? দুইটা।
তাহলে যেহেতু পাই আছে 100% সে দ্রুত বিক্রিয়া দিবে। তাহলে এই অ্যালকাইন দ্রুত বিক্রিয়া দেয়, অ্যালকাইনের দ্রুত বিক্রিয়াটাই হলো এর মূল বিক্রিয়া। কিন্তু অ্যালকাইন এই 3টা বিকারকের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই আসে যে অ্যালকাইন ইথাইন তোমার কোন কোন বিকারকের সাথে দ্রুত বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এটার সাথে এটার সাথে এটার সাথে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বাকি যে ইথাইন বিক্রিয়াগুলো করবে সবগুলো বিক্রিয়া করবে কি দ্রুত বিক্রিয়া, যেহেতু এন পাই বন্ধন আছে। একমাত্র 1 2 3 এই 3টা বিকারকের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে। প্রতিস্থাপন বিক্রিয়া যখন করে তখন কিন্তু এই হাইড্রোজেন গুলোকে সরিয়ে দেয়। যেহেতু এখান থেকে হাইড্রোজেন করে সরানো সম্ভব হয়, সেহেতু এই ইথাইন হলো অম্ল ধর্মী। এই 3টা বিক্রিয়া লিখে যদি ওইটুকু লিখে দিতে পারো তোমাকে একেবারে পরিপূর্ণ নাম্বার দেওয়া হবে। তাহলে বিক্রিয়াটা দেখো কি, এই সোডিয়াম এখান থেকে হাইড্রোজেন সরিয়ে দেয়, একদম একদম সিম্পল বিক্রিয়া। এখানে একটা সোডিয়াম এখানে একটা সোডিয়াম দাও আর হাইড্রোজেন চলে গেল, শেষ। এখন এই যেখানে যেখানে সোডিয়াম বসছে এখানে সিলভার বসাবা, সেখানে কপার বসাবা, উত্তর শেষ হয়ে যাবে। তাহলে এখানে 3 বন্ধন, এখানে তো সিলভার, এখানে তো সিলভার, এখানে আছে অ্যামোনিয়া প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট। আর এখানে দেখো কপার বসাও, এখানে কপার এখানে কপার, এখানে অ্যামোনিয়া আছে প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই 3টা বিক্রিয়া দিয়ে তুমি বুঝে গেলে যে তোমার ইথাইন একটি অম্লধর্মী যৌগ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো নেক্সট আমাদের বি থেকে সি, অর্থাৎ দেখো বি থেকে সি তুমি কিভাবে তৈরি করতে পারো। এই যে বি থেকে সি, নাইট্রো বেনজিন, বেনজিন থেকে, আর বেনজিন থেকে টলুইন, অর্থাৎ যেটা বেশি আসবে এটাই প্রথমে দেখি। দেখো তোমরা সবাই বি থেকে ডি, অর্থাৎ এই বেনজিন থেকে তুমি CH3Cl AlCl3 থেকে তুমি পাবে টলুইন প্লাস Cl। কিভাবে হলো দেখো, এই CH3 এখানে বসে গেছে। তোমরা জানো এই প্রত্যেকটা জায়গায় CH আছে, অর্থাৎ কার্বনকে তো আর সরানো সম্ভব না। সেই ক্ষেত্রে তোমার এখান থেকে এস কে সরাই দিয়ে CH3 বসলো এখান থেকে। তাহলে এখানে কিন্তু আর এস নাই, এস চলে গেছে এখান থেকে। এখানে কি আছে শুধু কার্বন, এস চলে গেছে। সেই এসটার সাথে এই সিএলটা যুক্ত হয়ে এসএল হয়েছে। এখন এটা কিভাবে হলো? এটা তো মনে হচ্ছে এক ধাপে বিক্রিয়াটা করছে, আসলে না, এটা 4টে বিক্রিয়া করবে। এই 4টে বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখবো। প্রথমে নাম্বার 1 মেকানিজম, কৌশল, এটা আসবে। প্রথমে হলো কার্বো ক্যাটায়ন তৈরি, কার্বো ক্যাটায়ন তৈরি, অর্থাৎ এটা আর এটা বিক্রিয়া করবে। CH3Cl AlCl3, খুব ইম্পর্টেন্ট। এখানে Cl এর সাথে এটা Cl দিয়ে দাও, যুক্ত করে দাও। তাহলে এটা কি রইলো এখানে CH3 প্লাস আর AlCl4 মাইনাস। এই যে কার্বো ক্যাটায়ন তৈরি করছো, অর্থাৎ কার্বনের মাথার উপরে ধনাত্মক আয়ন ইকুয়াল টু কার্বো ক্যাটায়ন। 2 নাম্বার হলো কার্বো ক্যাটায়ন কর্তৃক বেনজিন চক্র আক্রমণ, অর্থাৎ তুমি কার্বো ক্যাটায়ন যেটা তৈরি করেছো সেটা বেনজিন চক্রকে এখন আক্রমণ করবে। আক্রমণ করে এই প্লাসটা বেনজিনের নিউক্লিয়াস ভেঙে ভিতরে ঢুকে যাবে। তুমি জানো এখানে একটা এইচ আছে, সেটা দৃশ্যমান করে দেখালাম, আর এই CH3 এখানে এসে যুক্ত হবে, অর্থাৎ কিচ্ছু না, এটাই সেখানে যুক্ত করলাম। এখানে যে এস ছিল এসটাকে বের হয়ে গেল, আর যে প্লাস ছিল সেই প্লাসটা, এটার প্লাসটা বেনজিনের চক্রকে ভেঙে ঢুকে গেল, অর্থাৎ এর কি দাঁড়ালো কার্বো ক্যাটায়ন কর্তৃক বেনজিন চক্র আক্রমণ। 3 নাম্বার এই বেনজিন চক্র থেকে প্রোটন অপসারণ, একদম সিম্পল বিষয়। এটা এইচ আর এটা হলো CH3, অর্থাৎ এই বেনজিন চক্র থেকে এইচ এই প্লাস কিনে চলে যাবে, চলে গেল, আর বেনজিনটা সেই আগের মতো নিউক্লিয়াস ফর্ম করে CH3 গঠন করে ফেলবে। অর্থাৎ এখানে এইচ এই প্লাস কিনে চলে গেছে আর এই CH3 এর সাথে অ্যাড হয়ে গেছে, এর নাম টলুইন। দেখো ইতিমধ্যে একটা পেয়ে গেছো, এই যে টলুইন। 3টা ধাপ করছে। এখন তোমরা তো জানো এটা হলো প্রভাবক, এই যে এটা, এই প্রভাবকটা তো এখনো আমি বানাই ফেলছি AlCl4 মাইনাস। তোমরা জানো প্রভাবক তো কখনো চেঞ্জ হবে না, প্রভাবক আগের মতো যেরকম থাকবে সেরকমই থাকবে। এখন এই মাইনাসটা এই প্লাসের সাথে যুক্ত হবে, এই মাইনাসটা এই প্লাসের সাথে যুক্ত হবে, নিচে দেখা যাবে না। দেখো এখানে আমি লিখতেছি AlCl4 মাইনাস H প্লাস, অর্থাৎ H প্লাস একটা Cl মাইনাসের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে। এই HCl টা হলো এই যে দেখো পেয়ে গেছে, আর সেই প্রভাবকটা দেখো আগের মতোই AlCl3 হয়ে গেল। অর্থাৎ এই 4টা বিক্রিয়ার মাধ্যমে তোমার এই ফ্রিডেল ক্রেবস
অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশলটা সম্পন্ন হয়। এটা কিন্তু আসার সম্ভাবনা একেবারে 100% এটা পড়ে নিবে। এখন হলো তোমার নাইট্রেশন বিক্রিয়ার কৌশল, নাইট্রেশন। এটা বুঝলে নাইট্রেশন বিক্রিয়া খুব ইজি। আরো দেখো নাইট্রেশন বিক্রিয়া, এটা হলো বেনজিন, এটা হলো তোমার নাইট্রিক অ্যাসিড, এটা হলো সালফিউরিক অ্যাসিড, তোমার এটা হলো নাইট্রোবেনজিন, আর এটা হলো পানি। এটাও তোমার 3 ধাপে বিক্রিয়াটি ঘটে, 4টি বিক্রিয়া এখানে সম্পূর্ণ হয়। প্রথমে হবে তোমার ছিল কার্বোক্যাটায়ন তৈরি, কার্বোক্যাটায়ন তৈরি অর্থাৎ তুমি এইটা তৈরি করেছিলে CH3+, তাহলে এই প্লাসে মাইনাসকে আকর্ষণ করে, এটাকে বলে ইলেকট্রন আকর্ষী বিকারক। প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, ইলেকট্রন মাইনাস, ইলেকট্রন আকর্ষী বিকারক। আমরা এখানে এখন কার্বোক্যাটায়ন লিখতে পারবো না, এখানে কার্বন নাই, আমরা লিখবো ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি। এই দুইটাই বিক্রিয়া করবে প্রথমে। তাহলে এখানে HNO3 প্লাস H2SO4 মিলে তোমার হবে এই যে দেখো NO2 প্লাস ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি করলাম। এটাকে বলা হয় নাইট্রোনিয়াম আয়ন তৈরি। হেডলাইন তোমাদের বইয়ে দেওয়া আছে। অথবা যদি আমি বলি ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি, তাও হবে। নাইট্রোনিয়াম আয়ন তৈরি, তাও হবে। আর এখানে হবে বাইসালফেট আয়ন প্লাস হবে হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন, এই 3টা আয়ন এখানে তৈরি হলো। আমার মূল কিন্তু দরকার এটা 2 নাম্বার, এই নাইট্রোনিয়াম আয়ন কর্তৃক বেনজিন চক্র আক্রমণ। আগের মতো তোমরা আগে যেমন লিখছো কার্বোক্যাটায়ন কর্তৃক বেনজিন চক্র আক্রমণ, এখন হবে নাইট্রোনিয়াম আয়ন কর্তৃক বেনজিন চক্র আক্রমণ। একদম সিম্পল বিষয়। দেখো এখানে বেনজিনের প্লাসকে তোমার অ্যাটাক করে ঢুকে গিয়েছে এখানে, আর S প্লাসকে আমি দৃশ্যমান দেখালাম, আর NO2। এখন কি হবে, এই প্রোটনটা বের হয়ে চলে যাবে, শেষ আনসার। এগুলো কোনো পড়াই না, একদম সিম্পল বিষয় যদি তোমরা মনে রাখতে পারো। NO2 S প্লাস হয়ে গেল, প্লাস এখানে নাইট্রোবেনজিন তোমার ফরমেশন হয়ে গেল। এখন দেখো এই যে প্লাস আছে, এই প্লাস এই মাইনাসকে ধরবে, আমি উপরে লিখি HSO4 মাইনাস প্লাস S প্লাস হয়ে যাবে তোমার H2SO4। এই যে H2SO4 প্রভাবকটা সে আগের মতোই হয়ে গেল। এখন তুমি বলতে পারো স্যার পানি কোথায় গেল? পানি তো এই যে হাইড্রোনিয়াম আয়ন তৈরি, মানে হাইড্রোনিয়াম আয়নকে ভাঙলেই পানি তৈরি হবে। তাহলে এখানেও কয়টা বিক্রিয়া হয়েছে? 1 2 3 4। তোমরা ফিডেল ক্যাপসুল ক্যালেশন বিক্রিয়া তো দেখেছো, 4টি বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আশা করি দেখো আমি সলিউশন সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এই 2টা সৃজনশীলে আসার সম্ভাবনা একটু বেশি। আরো আমি এখান থেকে ক এবং খ এবং আরেকটি সৃজনশীল তোমাদেরকে দিব। এখন দেখো আরেকটি সৃজনশীল 3 নাম্বার। তোমরা জানো অ্যালকাইল হ্যালাইড নামে একটি অধ্যায় আছে, সেখানে কিন্তু SN1 এবং SN2 বিক্রিয়ার কৌশল আছে। অর্থাৎ এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন কৌশল, আর এটা হলো দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন কৌশল। অ্যালকাইল হ্যালাইড এর বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া আমরা জানি। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে প্রথম হচ্ছে সবচেয়ে দ্রুত SN1 বিক্রিয়া প্রদর্শন করে, আর SN2 করে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এই দুটির মধ্যে আমি দেখছি বারংবারই মোটামুটি এসেছে। তুমি দেখো একটা 3 ডিগ্রি একটি অ্যালকাইল হ্যালাইড দেখানো হয়েছে, এখানে 3 ডিগ্রি। তোমরা জানো KOH বা NOH একুয়াস জলীয় যদি হয় তাহলে এটা SN1 এবং SN2 বিক্রিয়াকে সমর্থন করে। আর যদি অ্যালকোহলীয় হয় তাহলে তুমি জানো এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি অ্যালকোহলীয় হয় তাহলে হয় কিন্তু অ্যালকিন। অর্থাৎ আমি আবারও বলতেছি, একটু খেয়াল করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া। এটা MCQ তো আসে। অ্যালকাইল হ্যালাইড ক্ষারের সাথে 2 ভাবে বিক্রিয়া করে। অ্যালকাইল হ্যালাইড ক্ষারের সাথে 2 ভাবে বিক্রিয়া করে। একটা হলো জলীয়, আর একটা হলো অ্যালকোহল মিক্সার মানে ক্ষার। যদি জলীয় অ্যালকোহল মানে ক্ষার হয় তাহলে হয় অ্যালকোহল প্রোডাক্ট উৎপাদ, আর যদি অ্যালকোহল মিক্সার ক্ষার হয় তাহলে হয় অ্যালকিন। তাহলে এ হলো অ্যালকোহল আর বি উৎপন্ন হবে অ্যালকিন। এটা তোমার ডিপেন্ড করবে, এই কন্ডিশনটা তুমি দেখবা, কন্ডিশনটা কি দেওয়া আছে। কারণ বিকারক তো একই, যারা বিক্রিয়া করবে দুটোই কিন্তু একই, এটা যোগ এটা, এটা যোগ এটা, বাট এই শর্তের উপর ডিপেন্ড করতেছে তোমার এ এবং বি কি হবে। এখন তোমাকে বলছে দেখো আরেকটি, এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা 1 ডিগ্রি, এটা হলো তোমার 3 ডিগ্রি। দেখো এনও একুয়াস, তাহলে দেখো একুয়াস হলে কি হবে, সিটাও অ্যালকোহল হবে, এটাও কিন্তু অ্যালকোহল হবে। যেহেতু এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তাহলে এটা হবে 3 ডিগ্রি অ্যালকোহল। যেহেতু এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ এটা হবে তোমার SN1 বিক্রিয়া কৌশল। এই তোমার এখানে থেকে এই যে এটা এ তৈরির কৌশল যেটা SN1, আর এই সি তৈরি কৌশলটা হবে SN2।
তাহলে তোমার চাইছে এ গঠনের কৌশল ব্যাখ্যা করো, মানে SN1 বিক্রিয়া কৌশল ব্যাখ্যা করবা। আর যদি সি গঠনের কৌশল ব্যাখ্যা করো, সি এর SN2 বিক্রিয়া কৌশল ব্যাখ্যা করবা। এরপরে তুমি দেখো, এটা একটু দেখে নিও, এটা উদ্দীপকটা সাধারণত আসে, কিন্তু কোশ্চেন প্যাটার্ন এগুলো সব পড়ানো হয়ে গেছে অলরেডি। প্রথম যে সৃজনশীল পড়াইছে এখানে উত্তর হয়ে গিয়েছে। দেখো ক্যালসিয়াম কার্বনেট পানির লগে বিক্রিয়া করে তুমি ইথাইন পাইছিলা, সেই ইথাইন কিন্তু পানির সাথে বিক্রিয়া করছে এখানে। যদি তোমার এখানে ইথাইনটা 2 অণু হয় তাহলে তোমরা জানো যে এটা কি হবে, একটা অ্যালডিহাইড। আর এটার সাথে এটা সি যেটা বিক্রিয়া করেছে এটা হবে ইথেন। এখন তোমার বলছে এখানে কোশ্চেনটা আসবে এরকম যে দেখাও যে এ একটি অম্লধর্মী, অ্যালকাইন অম্লধর্মী, এটা তো আসবে তোমাদের বলেছি। আর এটা বি হলো অ্যালডিহাইড, কেন্দ্রাকর্ষী বিক্রিয়া, কি বিক্রিয়া দেয় এটা ব্যাখ্যামূলক সাধারণত আসবে, এটা পূর্বেও পড়ানো হয়েছে। এখন একটা বিষয় তুমি লক্ষ্য করো, তোমার কিন্তু অন্যান্য অধ্যায় জৈব যৌগ বাদ দিয়ে অন্যান্য যে অধ্যায় আছে সেখানে কিন্তু তোমার সি এবং ডি পাবা উদ্দীপক, বাট ক এবং খ কিন্তু 100% জৈব যৌগতে মিক্সার করে আসবে। সেহেতু তুমি জৈব যৌগের ক খ যদি না পড়ো তাহলে কিন্তু তুমি আনসার ফুলফিল করতে পারবে না। তুমি আমি কয়েকটা ক এবং খ দিয়েছি, যদি এটি পড়ে যাও 100% এখান থেকে ক এবং খ পাবে। সেটা কি দেখো, সমগোত্রীয় শ্রেণী 19 ছিল কার্যকরী মূলক। যে মূলক জৈব যৌগের মধ্যে বিদ্যমান থেকে এর ধর্ম বিক্রিয়া নির্ধারণ করে তাকে বলে কার্যকরী মূলক। একবার পড়লেই পারা যায়। কাইরাল কার্বন, কার্বনের 4টা হাত আছে, 4টা হাত। এই 4টা হাতে যদি ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে সেই কার্বনকে বলবা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। এনানসিওমার, এটাও তোমার জৈব রসায়নের সূচনা ছিল। এনানসিওমার রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ কারে বলে? এনানসিওমার দ্বয়ের মিশ্রণকে, মানে দুইটা এনানসিওমার দ্বয়ের মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এনানসিওমার দ্বয় মানে দুইটার মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এনানসিওমার কাকে বলে? যে আলোক সমাণু দ্বয় সমবর্তী আলোকতলকে একই মাত্রায় পরস্পর বিপরীত দিকে ঘুরাইতে পারে। তাহলে যে আলোক সমাণু দ্বয় এখানে দুইটা কিন্তু সমবর্তী আলোকতলকে একই মাত্রায় বিপরীত দিকে ঘুরাবে, তাদেরকে বলবা তুমি পরস্পর এনানসিওমার। ফ্রি রেডিক্যাল, সমযোজী ছিদ্র বন্ধনকে ভাঙবা, সুষম বিভাজন করবা, ভেঙে সুষম বিভাজনের ফলে সৃষ্ট যে মূলকগুলো পাবা তাদেরকে বলবা তুমি ফ্রি রেডিক্যাল। আমি আবারও বলছি, ফ্রি রেডিক্যাল সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে সৃষ্ট বিজুর ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলককে বলা ফ্রি রেডিক্যাল। তারপর কার্বোক্যাটন, এটা বিষম বিভাজনের ফলে সৃষ্ট সমযোজী বন্ধনের কার্বন পরমাণু যুক্ত ধনাত্মক আয়নকে বলবো কার্বোক্যাটন। সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে যুক্ত ঋণাত্মক আয়নকে বলবা তুমি কার্বো অ্যানায়ন। অ্যানায়ন মানে ঋণাত্মক। ইলেকট্রোফাইল, যে সকল বিকারক তোমার ইলেকট্রোফাইল ইলেকট্রনের প্রতি আকর্ষণ প্রকাশ করে তাদেরকে ইলেকট্রোফাইল, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ প্রকাশ করে তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল। খুব সিম্পল বিষয়। প্যারাফিন, প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন। অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কারণ এদের মধ্যে আকর্ষণ কম। লুকাস বিকারক, গারো HCl এবং জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। মুখস্থ বিদ্যা। ভিনেগার তোমরা আগেও পড়ছো, অ্যাসিটিক অ্যাসিড লঘু জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। এটা পড়বা বেনজিন, থায়োফিন, ফিউরান, পিরিডিন, ফেনল, নেপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। 100% এটা আসবে, একটা এখান থেকে একটা আসবে। এটা একেবারে কমন 100% উপরে ধরে নিতে পারে, এটা একটা আসবে। 2 নাম্বার, প্রোপানল টোটোমারিতে ধর্ম প্রদর্শন করে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যালকাইন অম্লধর্মী এটা আগেও পড়াইছি। তারপরে দেখো অ্যালকোহল পানিতে দ্রবণীয়, এটাও আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয় কেন? হাইড্রোজেন বন্ধন তৈরি করে পানির সাথে, এই জন্যই হ্যাঁ পানিতে দ্রবীভূত হয়। তোমার CH3 অর্থপ্যারা নির্দেশক কিন্তু নাইট্রোমূলক মেটা নির্দেশক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয় কেন? এটাও আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ ক্লোরোফর্ম আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে ফেলে, সে অবিশুদ্ধ হয়ে যায়, এই জন্য এটা বিষাক্ত হয়ে যায়। এই জন্য এটাকে রঙিন বোতলে রাখা হয় যাতে আলোর উপস্থিতি আসতে না পারে এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া গঠন করতে না পারে। তোমরা যদি এইগুলো আদ্যপান্ত মোটামুটি বুঝে মুখস্থ করে যাও ভালো করে, আমি 100% শিওর তুমি এগুলো কমন পাবে। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার MCQ নিয়ে। MCQ ভালো করতে না পারলে লেটার পাবে না। MCQ একটা ভাইটাল ফ্যাক্টর যে কোনো সাবজেক্টে A+ গেইন করার জন্য। তাই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, একটু যদি উপকারে লাগে, অবশ্যই তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে, এটাকে শেয়ার করবে, কমেন্টস দিয়ে আমাদেরকে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে আরো ভিডিও আপলোড করতে পারবো।